হ্যালো, আজকে আমরা গ্রিক ভাস পেন্টিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভাস পেন্টিং, লেভেলড ফিগার্স and artists' signatures also appear on archaic vases, archaic painted vases। মানে আর্কিক পিরিয়ডে যে ফিগারগুলো আর্কিক পিরিয়ডে যে ভাসগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে আর্টিস্টের সিগনেচার দেখা যায় এবং লেবেল করা ফিগার দেখা যায়। বাই দ্য মিড 6th century BCE, ষষ্ঠ শতাব্দী BCE, বিফোর ক্রাইস্ট, এই সময়ে দ্য অ্যাথেনিয়ানস হ্যাভিং লার্নড দ্য ব্ল্যাক ফিগার টেকনিক্স ফ্রম দ্য কোরিন্থিয়ানস had taken over the export market for fine painted ceramics. অ্যাথেনিয়ানরা ওই সময়ে ষষ্ঠ শতাব্দী বিসিইতে অ্যাথেনিয়ানরা কি করলো? ব্ল্যাক ফিগার টেকনিক, পটারি টেকনিক শিখে নিল। কাদের কাছ থেকে? কোরিন্থিয়ানদের কাছ থেকে। had taken over the export market for fine painted ceramic, মানে এক্সপোর্টের বাজারে তারা কি করলো? একটা কন্ট্রোল নিয়ে নিল, কারণ তারা খুব ভালো ব্ল্যাক ফিগার পটারি তারা তৈরি করতে পারতো এবং সেগুলো কি খুবই ফাইন, মানে খুব সুন্দর, খুবই পলিশড। ঠিক আছে। ফ্রাঙ্কোইজ ভাস, the masterpiece of early Athenian black figure painting, is the Francois vase. তার আগে বলে দেই, দুই ধরনের ভাস পেন্টিং পাওয়া যায়। একটা হচ্ছে ব্ল্যাক ফিগার পটারি আর হচ্ছে রেড ফিগার পটারি। ব্ল্যাক ফিগার পটারি আর রেড ফিগার পটারির মধ্যে পার্থক্য কি? ব্ল্যাক ফিগার পটারিতে যেই ফিগারগুলো থাকে সেগুলো থাকে ব্ল্যাক কালারের, আর রেড ফিগার পটারিতে যে ফিগারগুলো থাকে সেটা হচ্ছে রেড কালারের। তার মানে যখন, মানে পুরোটাই তো পুরানোর টেকনিক, যখন আমি চাবো যে আমি ব্ল্যাক ফিগার পটারি বানাবো, সেক্ষেত্রে আমি শুধু ফিগারগুলো বাদ দিয়ে বাকি অংশটা কোট দিব। কোট দিলে কি হবে? তারপর যখন পুরাবো তখন ওই কোটের অংশটা রেড থাকবে, আর যেহেতু আমি ফিগারের উপর কোনো কোট দেইনি বা আস্তরণ দেইনি, সে কারণে ওই জায়গাটা কি হয়ে যাবে? আগুনের তাপে কালো হয়ে যাবে। ওকে, তো সেই ক্ষেত্রে কি হয় যে ফিগারটা হয়ে যায় ব্ল্যাক, আর বাকি অংশটা যেহেতু কোট দেওয়ার কারণে ওই অংশটা হয়ে যায় রেড। তাহলে ওটাকে আমরা বলি ব্ল্যাক ফিগার পটারি। যেমন আমি যদি দেখি এখানে, এটা হচ্ছে ব্ল্যাক ফিগার পটারি। এখানে ফিগারগুলো হচ্ছে ব্ল্যাক আর বাকি অংশটা কি রেড। তার মানে কি ফিগারের অংশগুলোকে প্রথমে মানে কোনো কোট দেওয়া হয়নি, বাকি অংশটার উপরে কোট দেওয়া হয়েছে, যে কারণে বাকি অংশগুলো লাল হয়ে গেছে আর এই অংশটা কালো। আবার রেড ফিগার পটারিতে কি হয় যে শুধু ফিগারের গাটাই হচ্ছে কোট দেওয়া হয় এবং বাকি অংশটা মানে কোনো আস্তরণ দেওয়া হয় না, যার ফলে কি হয়? বাকি অংশটা কালো হয়ে যায় আর ফিগারগুলো হয়ে যায় রেড। ওকে, আমরা ব্যাক করি। Francois vase, the masterpiece of early Athenian black figure painting, is the Francois vase। মানে এটা হচ্ছে ওই সময় মাস্টার ওয়ার্কের মধ্যে একটা। 5-20 নাম্বার, একটু দেখি পটারিটা একটু দেখে আসি। এই পটারিটা হচ্ছে কি বলে, এই পটারিটা হচ্ছে ওই সময় মাস্টারপিসের মধ্যে একটা, বা এই টাইপের ফ্রাঙ্কোইজ ভাস। ক্লিটিয়াস অ্যান্ড এরগোটিমস তাদের ফাইট সিন দেখাচ্ছে এখানে। অ্যাথেনিয়ান ব্ল্যাক ফিগার ভোল্ট ক্রেটার ফ্রম চিউজি, ইটালি, 570 BCE-তে। found in the Etruscan tombe পাওয়া গেছে। এট্রুস্কান টম্বে এটা সংরক্ষিত ছিল ওই সময়ে। This huge crater is signed by both the painter and the potter
and has more than 200 mythological figures presented in registers as on geometric and orientalizing vases. ওকে, এখানে দুইজন পেইন্টার এবং এখানে আরেকটা নাম আছে, একজন হচ্ছে যে পেইন্ট করছে তার নাম এবং যে পটাটা তৈরি করছে তার নামও আছে। এবং এখানে প্রায় 200 উপরে মিথোলজিক্যাল ফিগার আছে। এই যে এটার মেইন ড্রয়িংটা হচ্ছে এটা পুরোটা, এখান থেকেই নিচের সিনটা নেওয়া হয়েছে। এই হচ্ছে মূল ভাসটা। ওকে, figure presented in the register as on geometric and orientalizing vases, যেটা নাকি আমরা জিওমেট্রিক এবং ওরিয়েন্টালাইজিং যে ভাসগুলা বা পটারিগুলা ওগুলা তো আমরা এত ফিগার দেখতে পাই। ওকে, আমরা ব্যাক করি আবার আগের জায়গায়। ওকে, এখানে আবার একই কথা বলছে যে ইট ওয়াজ সাইন্ড বাই বোথ দ্য পেইন্টার অ্যান্ড দ্য পটার। এই যে পেইন্টারের নাম হচ্ছে ক্লিটিয়াস, পেইন্টেড মি, এখানে ওইভাবে মানে ওই যে শব্দটা লেখা আছে তার মানে বোঝাচ্ছে যে ক্লিটিয়াস পেইন্টেড মি এটার অর্থ। এবং পটার মানে যে ভাষায় লেখা হয়েছে, এবং পটারের নাম হচ্ছে ইকটোটিমস মেড মি। ওকে, মানে মানে ওই সময় শুধু এখন যেমন আমরা সিগনেচার করলে কি করি, আমাদের নাম লিখি শুধু, যেমন আমি আমার নাম লিখবো কি পল্লব সাহা। ওই সময় যখন সিগনেচার গুলা করা হইতো তখন এরকম ভাবে করা হইতো যে পল্লব সাহা মেড মি, মানে পল্লব সাহা আমাকে এই পেন্টিংটা, মানে পেন্টিং এর গায়ে লেখা থাকে তার মানে কি পল্লব সাহা আমাকে তৈরি করছে, মানে এই ধরনের লেখা হইতো। ওকে, তারপরে বলতেছে এখানে কি, এখানে ওই জায়গায় ওই কথাই বলতেছে 200 ফিগার লেভেলস অ্যারাউন্ড নেমিং হিউম্যান অ্যান্ড অ্যানিমেল অ্যালাইক। আচ্ছা, মানে হিউম্যান এবং অ্যানিমেল দুইটাই আছে। ইভেন সাম ইনঅ্যানিমেট অবজেক্টস, এবং কিছু মানে মুভ করে না এরকম অবজেক্টও আছে। The painter devoted only one of the bands to the orientalizing repertoire of animals and sphinx. Okay, sphinx কোনগুলা? sphinx হচ্ছে হাফ হিউম্যান হাফ অ্যানিমেল। এটা অনেকটা কি হয় যে অর্ধেক উপরের অংশটা হয়তো হিউম্যান থাকে এবং নিচের অংশটা হয়তো ঘোড়া থাকে, বা এরকম একটা কম্বিনেশন অফ হিউম্যান অ্যান্ড অ্যানিমেল। ওকে, দ্য রেস্ট কনস্টিটিউট এ সিলেক্টিভ এনসাইক্লোপিডিয়া অফ গ্রিক মিথোলজি। বাকি অংশটা যদি আমরা ভালো করে রিড করি এই ভাসটাতে, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে গ্রিক মিথোলজির ম্যাক্সিমাম স্টোরি, মানে এনসাইক্লোপিডিয়া কেন বলতেছে, কারণ মানে অনেক তথ্য পাওয়া যাচ্ছে এই গল্পের মাধ্যমে গ্রিক মিথোলজির। ফোকাসিং অন দ্য এক্সপ্লয়েটস অফ পেলিয়াস অ্যান্ড হিজ সন অ্যাকিলিস, দ্য গ্রেট হিরো অফ হোমার্স ইলিয়াড। মূলত এটা কোথা থেকে নেওয়া হয়েছে, ওই সময়ের যে বিখ্যাত কবি হোমার তার ইলিয়াড নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অ্যান্ড অফ থিসাস দ্য লেজেন্ডারি কিং অফ অ্যাথেন্স, এইটা থেকে নেওয়া হয়েছে। ওকে।